সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু বলছে সিদ্দিকী নাজমুল। আরও থাকছে জামায়াত খুনির দল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। আরও জানিয়ে দিব দেশে ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি। আরও থাকছে নিয়োগের সুপারিশের আশায় আমার কাছে কেউ আসবেন না বলছে সার্জিস। এবং সর্বশেষ জানিয়ে দিব লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো 167 বাংলাদেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সর্বকালের সেরা বিদ্যুৎ চোর সাবেক প্রতিমন্ত্রী বিপু বলছে সিদ্দিকী নাজমুল। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নিজ দলের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হামিদ বিপুর ওপর ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। বৃহস্পতিবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে বিপুকে সর্বকালের সেরা বিদ্যুৎ চোর হিসেবে আখ্যা দিয়েছেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। পোস্টে সিদ্দিকী নাজমুল উল্লেখ করেছেন, যে শালারা লুটপাট করে দলটাকে শেষ করলেন, অতি রঞ্জিত অতি কথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলেন, তাদের বিরুদ্ধে লিখলেই একদলের জ্বালা ওঠে এভাবে যে এখন ঐক্যর সময়, এখন ওগুলো লিখা যাবে না, আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোট কথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করব, আমরা আমাদের পরিবার জীবন দিবে, আর তারা শুটেড বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবেন। তিনি লেখেন, অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতি সাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎ চোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতে এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো। বিদ্যুৎ চোর বিপু বড় ব্যবসায়ী বংশের রাজনৈতিক নেতার ছেলে ছিলেন। আমাদের নেত্রী ভালো চিন্তা করেছিলেন, মনে করেছিলেন বড় লোকের ছেলে দায়িত্ব দিলে দুর্নীতি করবে না, কিন্তু না, নেত্রীর বিশ্বাস ভেঙে দিয়ে সর্বকালের সেরা বিদ্যুৎ চোরে পরিণত হয়েছে বিপু। তিনি আরো লিখেন, বিপু একটা চোর চোর চোর, ওর বউ চোর, ভাই চোর, সন্তানেরা চোর, ওদের গত 10 বছরের চলাচল দেখলে মনে হয় বিপু রাজা আর আমরা প্রজা। নাজমুল লেখেন, বিপুর সমস্ত ব্যবসা বাণিজ্য বিএনপি জামায়াতের নেতারা অংশীদারিত্বের ভিত্তিতে দেখাশোনা করেছেন। জামায়াত খুনির দল কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। জামায়াতে ইসলামীকে খুনির দল আখ্যা দিয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা নূর করিম বলেন, 1971 সালে তারা 30 লাখ মানুষকে হত্যা করেছে, 2 লাখ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এমনকি ছোট শিশুদেরও হত্যা করতে তারা দ্বিধা করেনি। তাদের ক্ষমতায় আসার স্বপ্ন কিয়ামত পর্যন্ত পূরণ হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এক প্রতিবাদ সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার নূর করিম এসব কথা বলেন। বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ সভায় নূর করিম জামায়াতকে লুণ্ঠনকারী দল হিসেবে আখ্যা দিয়েছে। বলেন, 1971 সালে তারা লুটপাট করে টাকার পাহাড় গড়েছে, সেই অর্থ দিয়ে তারা এখনো রাজনীতি করে। তারা শুধু আমাদের নয়, আমাদের মা বোনদেরও হত্যা করেছে, বিদেশে অর্থ পাঠিয়ে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডাও চালাচ্ছে। বক্তব্যের এক পর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধেও জামায়াতের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নূর করিম। তিনি বলেন, আমরা তাদের 20 দাঁত ভেঙে দেব। দেশে ইসরায়েলের পণ্য রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের পণ্য নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এমন দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের যেসব দোকানে বা মার্কেটে ইসরায়েলের পণ্য বিক্রি করা হবে সেগুলোকে সম্মিলিতভাবে বয়কটের আহ্বানও জানানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে, জুম্মার নামাজের পর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আল কুদুস কমিটি সহ একাধিক ইসলামী প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন ব্যানারে ইসরায়েল বিরোধী কর্মসূচি শুরু করেন। তারা গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুসলিম রাষ্ট্রসমূহকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বে সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েলের আগ্রাসন মানবতার বিরুদ্ধে একটি যুদ্ধ। বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম উম্মাহ এখনো কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি। বাংলাদেশের উচিত ইসরায়েলের পণ্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা এবং পররাষ্ট্রনীতিতে কঠোর বার্তা দেওয়া। নিয়োগ সুপারিশের আশায় আমার কাছে কেউ আসবেন না বলছে সার্জিস।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, মেধার বিপরীতে সুপারিশ গণ অভ্যুত্থানের শহীদের রক্তের সঙ্গে প্রতারণার নামান্তর। দয়া করে নিয়োগে কোনো প্রকার সুপারিশের আশায় আমার কাছে কেউ আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোনো দলের কোনো নেতার কাছেও যাবেন না। আজ শুক্রবার বেলা 11:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্য করেন সার্জিস। এনসিপি শতভাগ স্বচ্ছ ও মেধার ভিত্তিতে নিয়োগ চাই বলেও জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন, পঞ্চগড়ে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ হচ্ছে। এখন ফিটনেস পরীক্ষা চলছে, এরপরে 50 মার্কের লিখিত পরীক্ষা হবে, সবশেষ 15 মার্কের ভাইবা হবে। ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হলে লিখিত এবং ভাইবার 65 মার্কের ওপর নির্ভর করবে তার চাকরি হবে কিনা। অর্থাৎ এখানে রিটেন পরীক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে রিটেনে যত ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি। তিনি বলেন, গতবার প্রায় 500+ শিক্ষার্থী ফিটনেসে উত্তীর্ণ হয়ে রিটেন এবং ভাইবা দিয়েছিল। এর মধ্যে ফাইনালি 28 জন নিয়োগ পেয়েছিল। ভাইভাই মোটামুটি বেসিক জ্ঞান থাকলে 15 এর মধ্যে 7 বা 8 এমনিতেই পায়। সেখানে ভাইবার সুপারিশ করে 2 বা 4 মার্ক বাড়িয়ে কোনো লাভ নেই যদি আপনি রিটেন ভালো না করতে পারেন। যেহেতু রিটেনে ভাইবার 3 গুণ মার্কস রয়েছে, তাই যদি আপনি পুলিশের কনস্টেবল হতে চান তাহলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন। সার্জিস আলম বলেন, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় আসি। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলেই রিটেন ভাইবার প্রিপারেশন বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বা সমন্বয়কদের পেছনে দৌড়ানো বন্ধ করুন। জেলা পুলিশ পঞ্চগড় নিশ্চিত করেছে, পঞ্চগড় শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ হবে, কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না। এনসিপির এই নেতা বলেন, কোটা না মেধা এই স্লোগান দিয়ে একটা গণ অভ্যুত্থান হয়েছে। 1,500-এর অধিক মানুষ জীবন দিয়েছে, 1.5 লাখের অধিক মানুষ রক্ত দিয়েছে। সেখানে মেধার বিপরীতে সুপারিশ এই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা নামান্তর। দয়া করে নিয়োগের ক্ষেত্রে আমার কাছে কেউ কোনো ধরনের সুপারিশের আশায় আসবেন না এবং আহ্বান থাকবে অন্য কোনো দলের কোনো নেতার কাছেও যাবেন না। বরং আমরা চাইব বাংলাদেশ পুলিশ শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় অনুসরণ করবে এবং সব রাজনৈতিক দলের নেতারা আমরা সেখানে সহযোগিতা করব, মেধার জয় নিশ্চিত করব। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 167 বাংলাদেশি। অবৈধভাবে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার 167 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ায় বেনগাজি ও পার্শ্ববর্তী অঞ্চল হতে দেশে ফিরতে ইচ্ছুক 16 জন এবং গানফুদা ডিটেশন সেন্টার থেকে 151 জন সহ মোট 167 জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার ভোর 5টায় বুরাক এয়ারপোর্ট চার্টার্ড ফ্লাইট যোগে দেশে ফিরেছেন। শুক্রবার এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর সময় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাদের অভ্যর্থনা জানান। এই ফ্লাইটে প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্রচারণায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন লিবিয়ায় না যায় সে বিষয়ে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় সবাইকে অনুরোধ করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসনকৃতদের প্রত্যেককে 6,000 টাকা, খাদ্য সামগ্রী, চিকিৎসা সেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।